লাবণ্যের কোনো ক্ষতি বা কেন করছে না স্বামীর? কি তার উদ্দেশ্য? এত মানুষ থাকতে স্বামীর কেন লাবণ্যকেই বিয়ে করতে গেল? হাজার প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি আসলে কোনো মানুষ না, একটা সাপ হয়ে কেন আমার জীবনটা নষ্ট করতে চলে আসছেন? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। সত্যটা যেহেতু তুমি জেনে গেছো, তাহলে চুপ করে থাকাই সবার জন্য মঙ্গল। কারণ আমার আসল রূপ শুধুমাত্র তুমি দেখেছো। যে আমাকে দেখে ফেলে তার মৃত্যু অনিবার্য। আমার কাজ শেষ হয়ে গেলে আমি নিজেই চলে যাব এখান থেকে। স্বামীর বলল, তার মানে আপনি নিজের স্বার্থ আদায় করার জন্য আমাকে ব্যবহার করছেন? বললাম তো, আমি তোমার কোনো কথার জবাব দিতে বাধ্য না। তুমি চুপচাপ ঘুমাও। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় স্বামীর। লাবণ্য ঠায় বসে আছে বিছানায়। স্বামীর কি বলে গেল? কি এমন উদ্দেশ্য থাকতে পারে একজন সাপ হয়ে মানুষের সাথে সংসার করতে চলে এসছে? সকালে বারান্দায় লাবণ্যের বাবার পাশে বসে আছে লাবণ্য। চারিদিকে বাতাসের শব্দ শোনা যাচ্ছে। গাছপালা সব ভেঙে যাওয়ার উপক্রম। বৃষ্টি শুরু হয়েছে, কমার কোনো নামগন্ধই নেই। তুই এখানে, স্বামীর কোথায় লাবণ্য? জানি না বলে লাবণ্যের বাবার পাশ থেকে উঠে যায় লাবণ্য। এই স্বামীর নামক সাপটা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। যেখানেই গেছে না আসলেই হয়। তোমরা কেউ তো আর জানো না স্বামীরের আসল পরিচয়। জানলে তোমরাও তার মৃত্যু কামনা করতে। লাবণ্য তার মায়ের কাছে গিয়ে দেখে স্বামীর তার মায়ের কাছে বসে আছে। লাবণ্যের মা আর স্বামীরের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। লাবণ্যকে দেখে একটা মুচকি হাসি দেয় স্বামীর। লাবণ্য কাউকে কিছু বলতে পারছে না, আবার স্বামীর কেউ দেখতে পারছে না। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? মায়ের কাছে বসতে এখন আর ইচ্ছে করে না? তোমরা গল্প করো, আমি বরং যাই। মাথাটা ধরেছে, তোমাদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে না। আমাকে দেখে লাবণ্য থাকতে চাইছে না। আমি বরং যাই, সময় করে আপনার সাথে কথা বলা যাবে। স্বামীর বলল, মা, স্বামীর আসলে একটা সাপ। বলার আগেই লাবণ্য দেখতে পায় তার মায়ের পিছনে একটা সাপ বসে আছে। লাবণ্য সাপ বলে চিৎকার দিতেই লাবণ্যের মা সরে যায়। লাবণ্যের বাবা সারা ঘর খুঁজে কোনো সাপ পায়নি। পাবে না কি করে? সাপটা তো স্বামীরের অদৃশ্য এক মায়ায় সৃষ্টি, যা শুধুমাত্র লাবণ্য ছাড়া আর কেউ দেখতে পাবে না। লাবণ্যকে ভয় পেতে দেখে লাবণ্যের বাবা সিদ্ধান্ত নিলেন তিনি বড় কোনো ওঝার কাছে নিয়ে যাবেন। তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারবেন। স্বামীর বেশ বুঝতে পারছে এই বাড়িতে কোনো ওঝা আসা মানে স্বামীরের আসল পরিচয় সবার সামনে বের হয়ে আসা, পরপর দুটো খুনের রহস্য বের হয়ে আসা। যে করে হোক এই বাড়িতে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা। তা না হলে এতদিনের তিলে তিলে করা পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আমার এক পরিচিত ওঝা আছে, আপনি বললে আমি লাবণ্যের বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলতে পারি। তাহলে তুমিই দেখো, মেয়েটা দিন দিন পাগলের মতন আচরণ করছে। না বাবা, বরং তুমিই যাও। স্বামীর তো এলাকায় নতুন, রাস্তাঘাট তেমন চেনে না। তুমিই যাও বাবা। স্বামীর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে লাবণ্যের দিকে। স্বামীরের চোখই বলে দিচ্ছে কি বলতে চাইছে স্বামীর। লাবণ্য ইচ্ছে করে বলছে যাতে সবাই সত্যিটা জেনে যায়, কিন্তু স্বামীর এত সহজে তার প্ল্যান নষ্ট হতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না। এখন শুধু সময়ের অপেক্ষা প্রতিশোধ নেওয়ার। তুমি কোনো চিন্তা করো না তো, সব ঠিক চলছে। লাবণ্যর গর্বে জন্ম নেবে আমাদের নাগরাজ, যে কিনা পরিচালনা করবে আমাদের নাগরাজ্যকে। স্বামীর বলল, আমাদের এতদিনের সাধনা নষ্ট হলে নাগরাজ্য আর নাগমণি কোনোটাই আমাদের হাতে থাকবে না। আমার শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে যাচ্ছে। তোমাদের প্রথম মিলনের পর থেকে তোমার শক্তি কিছুটা তোমার সন্তানের মধ্যে চলে গেছে। এত মেয়ে থাকতে আমরা কেন লাবণ্যকেই খোঁজে নিয়েছি? আমরা তো অন্য কাউকে আমাদের কাজে ব্যবহার করতে পারতাম। তাহলে? স্বামীর বলল, না, অন্য কাউকে দিয়ে হবে না। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে লাবণ্যকেই দরকার। আমার পক্ষে প্রতিদিন এসে তোমাকে বলে যাওয়া সম্ভব না। যা করার তোমার নিজের বুদ্ধিতেই করতে হবে। কোনো অবস্থাতে আমাদের আসল উদ্দেশ্যটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। দিন দিন তুমি লাবণ্যের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। ভুলে যাচ্ছ কেন? লাবণ্য মানুষ আর তুমি সাপ। সাপ যেমন সুযোগ বুঝে মানুষকে ছোবল দিতে জানে, ঠিক তেমনি মানুষও সাপের বিষ দাঁত ভেঙে দিতে জানে। সব সময় কথাটা মনে রাখবে। সকাল থেকে লাবণ্যের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রাতে বের হয়ে গেছে, একটু পরে আসবে বলে রাত পেরিয়ে সকাল হয়ে এখন সন্ধ্যা হয়ে যাবে। এখনো বাড়ি ফেরেনি লাবণ্যের বাবা। সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও যেতে দেখেনি কেউ। লাবণ্যের মা সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে। লাবণ্যের বাবা এত ছোট নয় যে সে হারিয়ে যাবে, কিন্তু তাকে খুঁজে না পাওয়ার রহস্য কেউ কিচ্ছু বুঝতে পারছে না। লাবণ্যর কেন জানি মনে হচ্ছে এসবের পেছনে স্বামীরের হাত আছে। স্বামীরের দিকে তাকাতেই স্বামীর রুম থেকে বের হয়ে যায়। সারা বাড়ি খোঁজে স্বামীরকে এখনো কোথাও পাওয়া যাচ্ছে না। রাতে কয়েকজন লোক বাড়ি দিয়ে যায় লাবণ্যের বাবাকে। লাবণ্যের বাবা কথা বলার মতন অবস্থায় নেই তিনি। দুদিনে লাবণ্যের বাবাকে দেখে চেনাই যাচ্ছে না তার চেহারার কারণে। ডান দিকের হাত হতে অর্ধেক মুখ প্যারালাইজড হয়ে গেছে। হসপিটালের সিঁড়ির কাছে পড়ে থাকতে দেখে হসপিটালের লোকজন পুলিশকে জানায়। পুলিশ সব খোঁজ নিয়ে লাবণ্যের বাবাকে বাড়িতে পাঠায়। কেন লাবণ্যর বাবা স্ট্রোক করলো, কে তাকে হসপিটালে রেখে গেল? মানলাম অতিরিক্ত চিন্তার ফলে লাবণ্যের বাবা স্ট্রোক করেছে, কিন্তু যেখানে তিনি নিজে বলেছেন একটু পরে বাড়িতে ফিরে আসবেন, সেখানে এত দূরে এসে কেনই বা স্ট্রোক করবেন? কি এমন ঘটেছিল যে আজ লাবণ্যের বাবা এই অবস্থায়? কে দায়ী এসবের জন্য? স্বামীর কি করেছে এসব? কিন্তু স্বামী তো সারাক্ষণ বাড়িতেই ছিল, তাহলে কে? লাবণ্য তার বাবার কাছে যেতেই লাবণ্যের বাবার মুখটা ভয়ে শুকিয়ে যাচ্ছে। বারবার লাবণ্যকে সরে যেতে বলছে, কিন্তু লাবণ্যের বাবার কথা শুনতে পাচ্ছে না। লাবণ্য তার বাবার হাতটা ধরতেই অন্য হাত দিয়ে শক্ত করে ধরে লাবণ্যের বাবা লাবণ্যের মাকে। লাবণ্য কিছু বুঝতে পারছে না কেন লাবণ্যের বাবা লাবণ্যকে দেখে ভয় পাচ্ছে। নিজের মেয়েকে কেউ আজ তিনি ভয় পাচ্ছেন, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো এক সময়। লাবণ্যের জন্য কি না করেছেন তিনি, আজ সেই বাবাই তাকে দূরে ঠেলে দিচ্ছে। লাবণ্য তো আর জানে না লাবণ্যের বাবা শুধু লাবণ্যকে দেখছে না, তার সাথে ভয়ঙ্কর কিছু আছে যা তিনি কাউকে কিছু বলতে পারছেন না। তুই যা তো রুমে, তুই বাড়িতে আসতে না আসতে রহিম মারা গেল। আজ তোর বাবা অসুস্থ হলো, তোর জন্য আমাদের সব শেষ হয়ে গেল, লাবণ্যের মা বলল। লাবণ্য কিছু না বলে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। স্বামীর লাবণ্যের বাবার পাশে বসে হাসতে থাকে। এই হাসি এক তৃপ্তির হাসি। কয়েকদিন ধরে লাবণ্যের মা লাবণ্যের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কিছু বলতে হলে স্বামীরকে বলে দেয় লাবণ্যকে বলতে। লাবণ্যের মা বাবার সাথে লাবণ্যের সম্পর্কটা নষ্ট হলেও স্বামীরের সাথে লাবণ্যের মা বাবার সম্পর্কটা ঠিকঠাক আছে, বরং আগের থেকে আরো ঘনিষ্ঠ হয়েছে। লাবণ্যের এখন কি করা উচিত, কি করলে পরিস্থিতি আগের মতন হবে বুঝতে পারছে না লাবণ্য। স্বামীরকে এতটা বিশ্বাস করা মোটেও ঠিক হচ্ছে না লাবণ্যের মায়ের। লাবণ্যের বাবা সব সময় একটা ভয়ের মধ্যে থাকে। মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন হঠাৎ লাবণ্য লক্ষ্য করে স্বামীর তার পাশে নেই, দরজা ভিতর দিয়ে বন্ধ করা। লাবণ্য তো ভুলেই গেছে স্বামীর আসলে কোনো মানুষ নয়। সে চাইলেই দরজা বন্ধ থাকলেও ঘরে ঢুকতে পারে, আবার বেরিয়েও যেতে পারে। ঘরের জানালাটা ধীরে ধীরে খোলে লাবণ্য। বাহিরে দুটো ছায়া দেখা যাচ্ছে, একটা না হয় স্বামীর, কিন্তু আরেকজনকে। কেনই বা লাবণ্যের পরিবারটাকে নষ্ট করে দিতে চাইছে তারা? স্বামীরকে জিজ্ঞেস করলে স্বামীর কিছু বলবে না, সেটা লাবণ্য বেশ বুঝতে পারছে। যা করার লাবণ্যকেই করতে হবে। কিন্তু স্বামীর যদি বুঝে যায় লাবণ্যের উদ্দেশ্য, তখন যদি লাবণ্যের মায়ের কোনো ক্ষতি করে বসে, সেই দিন যদি স্বামীর বাড়ি থেকে পালিয়ে না আসতো, তাহলে আজ তার বাবার এই অবস্থা কখনোই হতে না। পালিয়ে এসে কি হলো? দিনের পর দিন একটা সাপের সাথে সংসার করতে হচ্ছে তাকে। তার জন্য এই বাড়ির লোকগুলো একটার পর একটা বিপদে পড়ছে। গ্রামে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে। পশু পাখিগুলো বাঁচতে পারছে না তাদের হাত থেকে। লাবণ্য বুঝতে পারছে তার মধ্যে একটা প্রাণের স্পন্দন বেড়ে উঠছে। লাবণ্যের মা এতদিন ধরে লাবণ্যকে দেখতে না পারলেও এখন লাবণ্যকে চোখে হারায়। লাবণ্যের বাবা এখন আর লাবণ্যকে দেখে ভয় পায় না। লাবণ্য কেন জানি ভয় হচ্ছে, এটা কোনো ধরনের ঝড়ের লক্ষণ নয় তো? স্বামীর আগের মতোই হুটখাট করে বাড়ির বাইরে যায় না। সন্ধ্যাবেলা বসে আছে সবাই, তখন কোথা থেকে এক বৃদ্ধ লোক আসে বাড়িতে। লোকটার গায়ে ময়লা কাপড়, এইগুলো এতই ময়লা যে জামা কাপড়গুলোর জন্য বৃদ্ধ লোকটি পাগলের মতন লাগছে। শরীরও বেশ দুর্বল দেখে বোঝা যাচ্ছে। লাঠিতে ভর দিয়ে হাঁটছেন তিনি। কাউকে কিছু না বলে বারান্দায় বসে পড়লেন। তোমরা কিছু মনে করো না, অনেক দূর থেকে আসছি, তোমাদের অনুমতি ছাড়াই তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি।
এই সন্ধ্যাবেলায় আমি চোখে তেমন ভালো দেখতে পাই না। আজকে রাতটা যদি তোমরা তোমাদের বাড়িতে থাকতে দিতে অনেক বড় উপকার হতো মা। বৃদ্ধ লোকটি বলল, এই বাড়িতে আপনাকে থাকার জায়গা দেয়া যাবে না। আপনি বরং অন্য কারোর কাছে সাহায্য চান। যদি কিছু টাকা পয়সা লাগে আমি দিয়ে দিতে পারি। সামির বলল, আমার সাহায্য লাগবে না বাবা, শুধু রাতটা এখানে থাকতে দাও। সকাল হলেই আমি চলে যাব বাড়ি ছেড়ে। আজ না হয় উনি আমাদের বাড়িতেই থাক, এক রাতের ব্যাপার, কোনো সমস্যা হবে না। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? লাবণ্যের এই অবস্থায় বাড়িতে অপরিচিত কাউকে রাখা ঠিক হবে না। আমার কথা আপনার এত না ভাবলেও চলবে। তাছাড়া আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তুই কেন ঘর থেকে বের হতে গেলি? আমি ঘরে বসে থাকলে তো তোমাদের সুবিধা হচ্ছে, যা ইচ্ছে তাই করতে পারো। আমি থাকলে তোমাদের কাছে বাধা হয়ে দাঁড়াই। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি ভুলে যাচ্ছ? আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি। তোমরা থামো, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি চলে যাব, দেখি কোথাও একটু থাকার জায়গা পাই কিনা। আপনি কোথাও যাবেন না, আমি আপনাকে থাকতে দেব এই বাড়িতে। লাবণ্য না হয়ে এখন যদি অন্য কেউ স্বামীরের কথার অবাধ্য হতো, তাহলে বীজ দাঁতগুলো বের করে কয়েকটা ছোবল দিয়ে দিত। বৃদ্ধ লোকটি স্বামীরের দিকে তাকিয়ে আছে। স্বামীর ভাবতে লাগলো, লোকটা কি স্বামীরের আসল পরিচয় জেনে গেছে? যদি নাই জানবে তাহলে বারবার এমন করে কি দেখছে? এই লোকটাকে বাড়িতে রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বের করতে হবে। লাবণ্য একটা রুমে লোকটাকে থাকতে দিল। বৃদ্ধ লোকটি খাটে বসে লাবণ্যের হাতটা ধরল। হঠাৎ করে লাবণ্যের হাত ধরাতে কিছুটা ভয় পেয়ে যায় সে। ছেলেটি নিশ্চয়ই তোমার স্বামী। হ্যাঁ, স্বামী না চাই, আজ তো একটা সাপ, মনে মনে বলছে লাবণ্য। তুমি কি কিছু বললে মা? ওই না তো, আপনি বরং রেস্ট নিন, আমি আপনার খাবারটা পাঠিয়ে দিচ্ছি। এটা সব সময় তোমার কাছে রাখবে। বিপদে আপদে একমাত্র সৃষ্টিকর্তার কাছেই সাহায্য চাইবে। তোমাকে তোমার বিপদে সাহায্য কেউ না করলেও তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। লাবণ্য আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। লোকটা অন্য কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তিনি কথাটা না বলেননি। চোখ যা বলতে চাইছে মুখটা বলতে দিচ্ছে না। স্বামীর কেন লোকটাকে বাড়িতে থাকতে দিতে চাইছে না? লোকটা কেন বারবার স্বামীরকে দেখছিল? উনি কি কিছু বুঝতে পারছেন? আমার একবার একা ওনার সাথে কথা বলা দরকার, যদি আমাকে কোনো সাহায্য করতে পারেন। কিছু একটা ওপর থেকে নিচে পড়ে যাওয়ার শব্দ শুনে ঘুম ভেঙে যায় লাবণ্যের। রুমের লাইট অন করে দেখে সব ঠিক আছে, তাহলে শব্দটা হলো কোথায়? বাইরে গিয়ে একবার দেখবে? না, এত রাতে আর যাই হোক বাইরে যাওয়া ঠিক হবে না। হঠাৎ চিৎকার লাবণ্যের কানে